মেঘ মোল্লারকে দিয়ে শুরু করি। নির্বাচন মানে ডাকসুর নির্বাচনের পর মেঘ মোল্লারকে আর অত দেখা যায় না, পাবলিকলি অত দেখা যায় না, খুব একটা কম। রিসেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখলাম যে বাইরের যে দোকানগুলো থাকে, ভাসমান দোকান, সেগুলো বেড়ে যাওয়ার এক ধরনের এক রকমের প্রতিবাদ ছিল সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। সেই জায়গায়ও ছাত্র ইউনিয়নের বরাবর যে ভূমিকা থাকে, সেই জায়গা থেকে তারা মনে হয় কিছুটা পিছিয়ে নাকি অফ। না, ছাত্র ইউনিয়নের যে ভূমিকা, ছাত্র ইউনিয়নের ভূমিকা তো সেখানে ছিলই। আপনি জানেন যে যখন কিনা আপনার এই অবৈধভাবে আপনার দোকানপাটগুলি উচ্ছেদ করার যে কার্যক্রম ডাকসুর পক্ষ থেকে শুরু হয়েছে, তার বিরুদ্ধে আমি প্রেস কনফারেন্স করেছি, সেই প্রেস কনফারেন্স কাভার্ডও হয়েছে। যেটি হয়েছে সেটি হচ্ছে যে সাম্প্রতিককালে নানাবিধ মানে এক ধরনের একটা ট্রানজিশনের মধ্যে ব্যক্তিগতভাবে থাকায়, আপনি জানেন যে একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, তার সাথে আমার এক ধরনের সম্পৃক্ততা তৈরি হয়েছে। সো আমার কাজ অনেক বেশি কি বলবো, মানে ভেতরের কাজ বেড়েছে, পাবলিক অ্যাপিয়ারেন্স হয়তো একটু কমেছে। পাবলিক অ্যাপিয়ারেন্সে হয়তো সামনের দিনে আরো দেখতে পারেন। এটা একেবারে ব্যক্তিগত ডাইনামিক। সংগঠন হিসেবে ছাত্র ইউনিয়ন তার যে কাজ, সেই কাজ কিন্তু করে গেছে। এখন এটা মিডিয়া হয়তো পার্টিকুলারলি কোনো একটা ব্যক্তিকে ফোকাস করতে চায় বা কখনো দেখাতে চায়, তো তার প্রেজেন্স না থাকলে দেখা যায় যে একই কাজ যখন অন্যরা করছে তখন সেটার ওরকম ভাবে প্রেজেন্স দেখা যায় না। আচ্ছা, ডাকসু নিয়ে কি অবস্থা? ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ, সেখানে ছাত্র শিবিরের মোটামুটি নিরঙ্কুশ জয়ের পরে ক্যাম্পাসের কি কোনো ইতিবাচক পরিবর্তন কি কোনো দিক দিয়ে আপনি দেখেন? আমি শুধু একটা ইনসিডেন্টের কথা বলি। অনেক ইনসিডেন্ট নিয়ে অনেক রকম রাজনৈতিক দ্বিমত হয়। তারা সবসময় তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো থেকে শুরু করে সবকিছুর মধ্যে দেখাতে চেয়েছিলেন যে তারা সব থেকে এফিসিয়েন্সির পক্ষে। আচ্ছা, তারা সব থেকে এফিসিয়েন্ট প্যানেল। তো আমরা দেখতে পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্পকে কেন্দ্র করে এক ধরনের একটা বড় ক্রাইসিস তৈরি হলো। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো, সেই আবাসিক হলগুলো আসলে বসবাসের অযোগ্য এবং সেখানে ভূমিকম্প একেবারেই প্রতিরোধী না সেগুলো। তো যখন মাঝখানে আমরা দেখলাম যে 2-3 দিন 4 দিনের একটা স্প্যানের মধ্যে বেশ কয়েকটা ভূমিকম্প হলো এবং সেখানে একটা বড় মানে একটা আতঙ্ক তৈরি হলো এবং শিক্ষার্থীদের, মহসিন হলের শিক্ষার্থীরা গিয়ে আপনার কর্মচারীদের হলে অবস্থান গ্রহণ করলেন। তো তখন সেটাকে ঠান্ডা করার জন্য কি করা হলো, একটা 20 দিনের বন্ধ ডিক্লেয়ার করা হলো। আর একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা ছিল, ওই ভূমিকম্পের ডেটটা ধরে ওটা বন্ধ করা হলো এবং বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বলা হলো যে এই এতগুলো দিনের মধ্যে আবাসন সংকট দূর করার জন্য ওই বিল্ডিংগুলোর সংস্কার করা হলো। এই 20 দিনের গোটা প্রসেসটা ডাকসু এবং অথরিটি হ্যান্ড ইন হ্যান্ড করলো এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেকগুলো ডিপার্টমেন্ট, আপনি জানেন যে এখন জানুয়ারি মাস চলতেছে, জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে আপনার পরীক্ষা হচ্ছে। কেন? কারণ ওই সময় 15 দিনের বন্ধ ছিল। এই 15 দিনের বন্ধের অর্থ কি, এই 15 দিনের বন্ধ করে কি দাঁড় হইল এবং কোথায় কোন আবাসন সংকট সমাধান করা হলো, আবাসনের কি সংস্কার করা হলো, কেউ জানে না। এবং তারপরে কি দেখা গেল যে যেই নেতারা বারবার করে বলতেছিলেন যে তার লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কত বড় খারাপ, লেজুর ভিত্তিক রাজনীতির মধ্যে কি ক্রাইসিস হয়, তারা ঢাকা ইউনিভার্সিটি এই ক্রাইসিসের সময় আপনি দেখবেন যে তারা কেউ প্রেজেন্ট না। তারা জাতীয় নির্বাচনী যে ক্যাম্পেইন, যে জাতীয় নির্বাচনী ক্যাম্পেইনে ব্যস্ত। তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে আসলে যেই জাতীয় প্রমিসগুলো করা হয়েছিল স্টুডেন্টদের কাছে, আমরা আগে থেকে জানতাম এগুলা ফেক, তাদের অনেকে বিশ্বাস করেন নাই, তারা ভোট দিচ্ছেন। তো ভোট দেওয়ার পরে তারা এখন দেখতেছেন যে পরিস্থিতি কি, পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে কোনো রকম গঠনমূলক ক্ষেত্রে কোনো ধরনের কোনো চেঞ্জ নাই, বরং বিভিন্ন রকম কি বলবো জাতীয় রাজনীতিতে এক ধরনের একটা রাজনৈতিক পক্ষকে সমর্থন দেওয়ার কাজটাই প্রধান হয়ে উঠতেছে এবং সেখানে যে আসলে কোনো ধরনের নির্দলীয়তা বা নৈর্ব্যক্তিকতা নেই, সেটাও খুব স্পষ্ট। আচ্ছা, সিবগাতুল্লাহ, আপনার কাছে আসতে চাই। ছাত্র শিবির দাবি করে, মেঘ মোল্লার যেভাবে বলছেন, ছাত্র শিবির দাবি করে যে আপনারা কোনো রাজনৈতিক লেজুর বৃত্তি করেন না, কিন্তু এই যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে এখন, এখানে ছাত্র শিবির জামায়াতের ইসলামের প্রার্থীদের পক্ষে প্রচারণা করছে। ছাত্র শিবির কোনো দলের লেজুর বৃত্তি করে না এমন দাবি, এটা কি কথার কথা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দুজন সহজ আলোচককে। আসলে ইসলামী ছাত্র শিবির জাতির যে কোনো ঐতিহাসিক মুহূর্তে ইসলামী ছাত্র শিবির যে কোনো ধরনের অবদান রেখে থাকেন। আপনারা যদি বিগত সময়ে দেখবেন, যখন এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, যখন বিরোধী দলের উপরে নির্যাতন করেছিল 96 থেকে 2001, এই সময়টা কিন্তু শিবির আন্দোলনে ছিল এবং সেই নির্বাচনে কিন্তু আমরা বিএনপির পক্ষেও কাজ করেছি, আবার জামাতে ইসলামের পক্ষেও কাজ করেছি। তো এইরকম একটা ব্যাপার ছিল। তো এই জন্য ইসলামী ছাত্র শিবির জাতির ঐতিহাসিক মুহূর্তে প্রত্যেকটা সময় আপনি দেখবেন যে যখন বেগম খালেদা জিয়া উনি যখন আন্দোলনের ডাক দিয়েছিলেন 29 ডিসেম্বর, মার্চ ফর ডেমোক্রেসি, তখন কিন্তু ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা রাস্তায় নেমেছিল। ইসলামী ছাত্র শিবিরের সাথেই ঢাকা মহানগর উত্তরে সে রাস্তায় গুলি খেয়ে উনি শহীদ হয়েছিলেন। এইভাবে করে আমরা কিন্তু প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে থাকি। আমরা দেখি জাতির ঐতিহাসিক মুহূর্তে
কারা কি অবদান রাখতে যাচ্ছেন। আমাদের মনে হয়েছে যে জোটটি গঠিত হয়েছে 11 দলীয় জোট, এটা আসলে মোর তারা হলো যে ইয়ের পক্ষে, সেটা কি বলে, আলাদা আলাপ, সেই আলাপে বিতর্ক আছে এবং আপনি জানেন, নিজেই জানেন সেই বিতর্ক হচ্ছে। আমরা কিন্তু অলরেডি মানে যে আমরা তো দেখেন আমাদের সদস্য সম্মেলন, আপনি যদি দেখেন যে আমাদের সদস্য সম্মেলনে আমরা কিন্তু ওপেন থাকি সবার জন্য। আচ্ছা, আমাদের সদস্য সম্মেলনের কার্ড আমরা ছাত্রদলকে পৌঁছেছি, বিএনপিকে পৌঁছেছি, অন্যান্য দলগুলোর নিকট পৌঁছেছি এবং এই ধরনের সেই কার্যক্রম আলাপে আমরা আপনিও করে থাকি। জানেন যে এই যে বললেন যে সবসময় থাকে, বিভিন্ন ব্যানারেও থাকতে দেখেছি। সেটা শুধুমাত্র ছাত্র শিবিরের ব্যানারে না, অন্য অন্য দলের ব্যানারেও আপনাদেরকে সামনে দেখেছি। কিন্তু এখন যে প্রশ্নটা করেছি সেটা হচ্ছে যে জাতীয় রাজনীতি, এখন সাধারণ নির্বাচন সামনে, খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন এই দেশের জন্য। সেই জায়গায় আপনারা জামায়াত ইসলামের পক্ষে কি প্রচারণা? হ্যাঁ, আমরা তো যে কারো পক্ষে নামতে পারি, আমার তো রাজনৈতিক অধিকার আছে, তাই না? যে কারো পক্ষে রাজনৈতিক অধিকার, অবশ্যই লেজুর ভিত্তি না। কেন লেজুর ভিত্তি? আমি তো রাজনৈতিকভাবে সচেতন। আপনিও বিএনপির পক্ষে নামতে পারেন, আরেকজন উনি বামপন্থী কোন একটা দলের পক্ষে নামতে পারে। যে কেউ এই যে বৃহত্তর স্বার্থে জাতির, আমরা একটা ইতিহাসের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যখন বাংলাদেশের মানুষ, তরুণ সমাজ রিফর্ম চাচ্ছে, এই মুহূর্তে আমরা আসলে দাঁড়িয়ে আছি। এজন্য আমাদেরকে এই ধরনের বিষয়গুলো করতে হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে মেঘমাল্লার বলল, যেটা হলো যে দেখেন, ডাকসু কিন্তু বাংলাদেশের ইতিহাসে এক নতুন নজির স্থাপন করেছে। উনি শুধু ক্রাইসিসের কথা বলে গেলেন এবং সে সময়টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কত আতঙ্কের ছিল। আমি নিজেই সাথে হাসপাতালে গিয়েছি, ঢাকা মেডিকেল কলেজে। ডাকসুর অনেক সদস্য সবাই চলে এসেছেন, ডাকসুর যারা নেতৃস্থানীয় ছিলেন তারা বারবার বসেছেন যে এই পরিস্থিতিটা কিভাবে আমরা সমাধান করতে পারি। এবং আপনি দেখবেন যে ডাকসুর কিন্তু একটা ঐতিহাসিক সাফল্য আজকে মেঘমালার বলল না, সেটা হলো যে কয়েকটি হল উদ্বোধনের ঘোষণা বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়েছে এবং অলরেডি বিভিন্ন জায়গায়। যাই হোক, ডাকসুর কোলাবোরেশনের মাধ্যমে ডাকসুর এখানে মধ্যস্থতাও ছিল, এটা একটা ঐতিহাসিক কাজ। এবং আপনি দেখবেন যে বেশ কয়েকটা অনেকগুলো আগের প্রজেক্ট, ডাকসুর ইলেকশনের অনেক আগের প্রজেক্ট, এগুলো কথা বলে চাইনিজ এম্বাসির সাথে ডাকসুই কোলাবোরেশন করেছে এবং তারা কার্যক্রম করেছে। তো এই জন্য এটা হলো দেখেন যে ইফেক্টিভলি তারা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক ধরনের সমস্যা ছিল, বিশেষ করে আমরা যদি বাস সংকটের ব্যাপারগুলো ছিল, রাত্রেবেলা নারী শিক্ষার্থীদের সমস্যা হতো। ডাকসু কিন্তু এই জায়গাগুলোতে কাজ করেছে, সন্ধ্যার রুট নিয়ে এসেছে, আগামীকালকে কুমিল্লার বাস যাবে। এইভাবে করে শিক্ষার্থীদের যত চাওয়া পাওয়া 4.5 মাসে, আমাকে বলতে দেন, আমি শেষ করতে দেন, 4.5 মাসে ডাকসু কি করেছে তার একটা বিস্তারিত বর্ণনা কিন্তু ডাকসু দিয়েছে এবং তারা হলো প্রত্যেকটি বিষয় ধরে ধরে তারা কাজ করার চেষ্টা করেছে। আচ্ছা, নারী শিক্ষার্থীদের কথা বললেন, তো আমরা দেখলাম যে আপনারা ছাত্র সংসদ নির্বাচনে নারী শিক্ষার্থীদেরকে প্যানেলে নিয়েছেন, বাইরে থেকেও নিয়েছেন এবং আপনাদের নিজেদের ছাত্রী সংস্থার নেত্রীরাও তারা নির্বাচনে জিতেছেন। কিন্তু জামায়াতে ইসলামী তারা নারী কোনো প্রার্থী রাখে নাই। এমনকি সেদিন প্রশ্ন হলো, আমির সাহেবের কাছে জিজ্ঞেস করা হলো একটা ইন্টারন্যাশনাল একটা মিডিয়াম থেকে, আল জাজিরা থেকে, তখন উনি বললেন যে হ্যাঁ, দলের প্রধান হিসেবে একজন নারী যাওয়ার কোনো সুযোগ নেই, যদিও জামাত এখন মধ্যপন্থী দল হিসেবে নিজেদেরকে বলতে চায়। সে প্রশ্ন রেখে গেলাম, আমি আসবো আপনার কাছে। আমি আসি নাসিরউদ্দিন নাসির আপনার কাছে। ছাত্রদল ডাকসু সহ বিভিন্ন ক্যাম্পাসে মোটামুটি ছাত্র শিবির একচ্ছত্রভাবে জয়ী হবার কারণে এটা সারা দেশেই একটা ইম্প্যাক্ট পড়েছে বলে জামাতের মানুষ, যারা জামাতের রাজনীতির সাথে জড়িত, তারা মনে করেন এবং সেই প্রভাব পরিষ্কারভাবে এই নির্বাচনে পড়তে যাচ্ছে বলে তারা মনে করেন। আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। আমাদের দুইজন সহ-আলোক আছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু শিবিরের সাধারণ সম্পাদক, উনি দুই একটি কথা বলেছেন, আমি একটু দুই একটা বিষয়ে একটু দ্বিমত প্রকাশ করতে চাই। প্রথমত হচ্ছে ম্যাগ এখানে বলেছেন হচ্ছে আমরা অর্থাৎ 5 তারিখের পরে যখন ছাত্র রাজনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছিল, বিশেষ করে বিভিন্ন ক্যাম্পাসে, আপনার মনে আছে যে দলীয় ছাত্র রাজনীতি যখন বন্ধ করার জন্য কথিত সাধারণ শিক্ষার্থীদের বেশে কিছু শিক্ষার্থী এরকম মানববন্ধন করছিল বিভিন্ন ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়, তিতুমির কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমরা তার কিছুদিন পরে দেখলাম তারা সেই কথিত শিক্ষার্থীরা ছাত্র শিবিরের বিভিন্ন পদে পদায়ন হয়েছে। তখন আমরা দেখেছি যে ছাত্র শিবিরের পক্ষ থেকে সবথেকে বড় ক্যাম্পেইন করা হয়েছে, আমি একদম সত্যভাবে বলছি, সেই ক্যাম্পেইনে ছাত্রদলের এগেনস্টে বলা হয়েছে সবথেকে বেশি। মেঘদের সংগঠনের কথা বলা হয়েছে যে ছাত্রদল সবথেকে বড় লেজুর ভিত্তিক, কারণ আমরা সবথেকে বিএনপির সাথে অ্যালাইন।
আমরা আমাদের পক্ষ থেকে তখন বারবার বলেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন, আমাদের সাথে বিএনপির এক ধরনের অ্যালায়েন্স রয়েছে, এটি আমরা অস্বীকার করছি না। এবং আমাদের দলের তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন চেয়ারম্যান, উনি আমাদের সাংগঠনিক অভিভাবক। তখন তারা বলেছিল যে ছাত্র শিবিরের সাথে জামাত ইসলামের আদৌ কোনো সম্পর্ক নেই। আমরা যেটি দেখলাম এই যে ডাকসু নির্বাচনের পরে, অর্থাৎ যারা ডাকসু নির্বাচনে যারা জয়ী হলেন, যে নানা বিতর্ক তর্ক এই নির্বাচনের মাধ্যমে, তারা পরক্ষণে জামাত ইসলামের বিভিন্ন ক্যাম্পেইনে যাচ্ছে। কিন্তু আমি এটা বলছি না যে তারা ক্যাম্পেইনে যেতে পারবে না, কিন্তু তাহলে গত 1.5 বছর ধরে শিক্ষার্থীদেরকে কেন বিভ্রান্ত করা হলো? আজকে সিকদাতুল্লাহ এখানে বললেন যে কারো পক্ষে নামতে পারে, উনি না, এটি একটি ভুল ব্যাখ্যা। ওনারা যে কারো পক্ষে নাও নাই, ওনারা শুধু জামাত ইসলামের পক্ষে নেমেছে। কিন্তু তারপরও আমি দেখলাম ছাত্র শিবিরের এখন বর্তমান সভাপতি আগের দিন উনি জামাত ইসলামের পক্ষে প্রচারণা করলেন, পরের দিন বললেন জামাতেরই ছাত্র সংগঠন। না, তাহলে কেন বলবে? তাহলে কেন বলবে যে বাকিরা লেজুর ভিত্তিক, আমরা লেজুর ভিত্তিক না? তাহলে তো এটা দ্বিচারিত আমার কাছে মনে হয়। তাহলে আপনি বলবেন না, তাহলে আপনি বলবেন যে আমরা সবাই আমরা লেজুর ভিত্তিক। যদি আপনি সে অর্থে লেজুর ভিত্তিককে ডিফাইন করেন, তাহলে আমি মনে করি এটি খুবই দুঃখজনক। আর হল নির্মাণের বিষয়ে যেটি বললেন, আপনি জানেন যে কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আমরা 5 তারিখের পরে শিবিরেরও নেতৃবৃন্দরা আমরা যখন চায়নাতে গিয়েছিলাম, তখন চায়না এম্বাসি থেকে আমরা যখন যাওয়ার আগে আমাদেরকে বলেছিল 5 তারিখের পরে যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল নির্মাণের যাবতীয় বিষয়গুলো তারা দেখছে এবং তাদের সরকার এটি অলরেডি অ্যাপ্রুভ করেছে। এখন উনি বলছেন এটি ডাকসুর অবদান। এমনকি শুধু এই চাইনিজ এম্বাসি না, অনেকগুলো হল নির্মাণের বিষয়ে সরকার, বিদেশি এম্বাসি গত অনেক বছর ধরে কাজ করছে। এইখানে ডাকসুর কোনো, আমার কাছে নৈতিকভাবে যদি এক কথায় আপনি বলেন, সেভাবে কোনো অবদান নাই। হয়তো ঠিক আছে, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এটি তারা হয়তো ছাত্র শিবির ডাকসুতে নেতৃত্বে আসার পরে কোনো ধরনের কোনো ইতিবাচক পরিবর্তন দেখেন না? না, আমরা অনেকগুলো ইতিবাচক পরিবর্তন হয়েছে। যেমন ধরুন, যদি এক কথায় বলতে পারি, ধরেন নারী শিক্ষার্থীদের উপর সাইবার বুলিং এটি ব্যাপকভাবে বেড়েছে। আগে হয়তো ইতিবাচক ঘটনা এরকম, এখন এত বেশি বেড়েছে। ধরেন আপনিও ধরেন এই যে এখন আপনি টকশো করছেন, আপনি সিকদাতুল্লাহকে একটু কঠিন কোশ্চেন করেন, দেখবেন আপনাকে এমন গালিগালাজ করবে। কোনো নারী শিক্ষার্থী যদি শিবিরের বিরুদ্ধে সামান্যতম কিছু করে থাকে, তাকে এমন ভাবে হেনস্থা করা হবে। এটি শিবিরের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে, বট আইডি থেকে করে থাকে এবং এই পুরো প্রক্রিয়াটা শিবিরের শীর্ষ নেতৃত্ব থেকে সবাই আসলে এগুলো মনিটরিং করে। বট আইডি শুধু শিবিরের আছে? মেঘমোল্লার কাছে জিজ্ঞেস করি, বট আইডি কাদের বেশি? না, বট আইডি নানান রাজনৈতিক পক্ষেরই থাকে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে বেশি কাদের বাংলাদেশে এখন আমি জানি না। মানে আমার আইডি তো, আমি তো আসলে এটার কোনো ইন্ডিপেন্ডেন্ট ইয়ে করিনি, কিন্তু আমরা যারা আসলে শিবিরের বিরুদ্ধে কখনো কোনো কথা বলি, এটা একটা কি বলবো, অলমোস্ট ল অফ ফিজিক্স হয়ে গেছে আর কি, যে আপনি শিবির বিষয়ে যে কোনো একটা সমালোচনা করেন, যত পারেন যৌক্তিকভাবে, যত পারেন মৃদুভাবে, ইয়েভাবে, যাই বলেন না কেন, ওইখানে ওটার কমেন্ট সেকশন খুললেই দেখবেন যে আপনার বাপ মা 14 গোষ্ঠী, নারী নক্ষত্র সবকিছু একাকার হয়ে গেছে। যাই হোক, আমার কাছে মনে হয় যে আসলে বট আইডি সোশ্যাল নিয়ে মিডিয়ায় ফিজিক্যালি কোনো হ্যারাসমেন্ট বা এই ধরনের কোনো হুমকি ধামকি কি আসে? দেখেন, এগুলা তো আসলে কি বলবো, আমি যে স্পেসটাতে আছি, এই স্পেসটাতে আসলে আপনার আমার জন্য ওইটা নেভিগেট করা অনেক সহজ, কারণ আমাকে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে কেউ টিএসসিতে দাঁড়ায় কি বলবো হুমকি ধামকি দিবে না। যারা আপনার বিভিন্ন সময় অন্যান্য জায়গায় বিভিন্ন কিছু বলেনও, তারাও প্রকাশ্যে সামনাসামনি কথা বলার সময় ওইখানে কালচার ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সময়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5ই আগস্টের আগে তো সবাইকেই মাইর খাইতে হয়েছে, সেটা তো পরিস্থিতি ভিন্ন ছিল। আমি বলতেছি যে আপনার এইখানে এই অনলাইনে যে জিনিসটা হচ্ছে, সেটা আসলে ওই একচ্ছত্র ক্ষমতা তো পাওয়া যায় না। এই প্রশ্নটা আমার আপনাকে আপনার আমাকে না করে চট্টগ্রামে বা রাজশাহীতে যে করতেছে রাজনীতি, তাকে করলে ভালো হতো। তখন বোঝা যায় তো আসলে যে কত অবস্থানটা কিরকম, ক্ষমতার তো ইয়াস। আমি একটু ইন্টারভিউ করতে পারি, আমি এই আলোচনাটা শুনতেছিলাম। আপনি ভাইকে প্রশ্ন করলেন যে হচ্ছে যে আপনারা লেজুর ভিত্তিক কিনা। উনি বললেন উনারা লেজুর ভিত্তিক না, কারণ ওনারা ঐতিহাসিক মুহূর্তে নানান সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এখন ঐতিহাসিক মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করার উদাহরণ হিসেবে তিনি কি বললেন, যে যখন বিএনপি জামাতের জোট ছিল, তখন তিনি বিএনপির ক্যাম্পেইনগুলোতেও তারা অংশগ্রহণ করেছেন। এখন জামাত এনসিপির জোট, এখন ওনারা জামাত এনসিপির কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তা ঐতিহাসিক কিনা জানি না, কিন্তু এখানে তো খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে একটা রাজনৈতিক দলের যেই ধরনের রাজনৈতিক অবস্থান, ঠিক সেই রাজনৈতিক অবস্থানের সঙ্গে তালে তাল মিলিয়ে তারা অবস্থান গ্রহণ করছেন। এখন এইটা কোনো বিগ ডিল ছিল না, কিন্তু এটা তো বিগ ডিল গত 1.5 বছরে ওনারা বানাইলেন।
এবং এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে বা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কত বড় ক্ষতিকর সেই বিষয়ক যে গোটা আলোচনা, সেটা তো আসলে ছাত্র রাজনীতিকেই 5ই আগস্টের পরে এক ধরনের একটা কি বলবো কোণঠাসা অবস্থায় নিয়ে গেছিল। প্রকাশ্য ছাত্র রাজনীতি কঠিন হয়ে গেছিল, ডাকসু সবকিছু ছাত্র সংসদ নির্বাচনগুলোর মধ্যে দিয়ে সেটার এক ধরনের একটা পরিবর্তন ঘটছে। আর দেখেন এই যে ক্রেডিটের কথা যে হচ্ছে যে ডাকসু হওয়ার ফলে এটা হয়েছে, মানে ওই হলের কথা তো অলরেডি 2বার হলো, ওটা বলতে চাই না আমি বলতে চাচ্ছি যে ধরেন আপনার তো মানে আপনি এত বছর পরে একটা ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে বিজয়ী হয়ে আসছেন, আপনি মানে স্টুডেন্টদের ম্যান্ডেট পায় আসছেন, আপনি একটা বাস কোথায় উদ্বোধন করছেন, কোন একটা হল আগে হয়ে গেছিল, এইটা তো কাজ না। মানে আপনার এখানে আমাদের যে অথরিটি, সেই অথরিটি প্রচুর পরিমাণে আনডেমোক্রেটিক পাওয়ার নিয়ে থাকে। আমাদের এখানে ভিসি প্রক্টর আলটিমেটলি এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়কে একনায়কতান্ত্রিক উপায়ে চালান। সো সেখানে আমার বিশ্ববিদ্যালয়টাকে গণতন্ত্রায়িত করার কাজ ছিল। যদি ডাকসু আমার শত বিরোধী হওয়ার পরেও আবাসনের জন্য হচ্ছে মানে বরাদ্দ বাড়ানোর জন্য বা ডাকসু কোনো একটা গঠনমূলক কাজের জন্য তার যেই টাকা লাগবে সেই টাকা নিয়ে হচ্ছে আপনার প্রশাসনের সাথে গন্ডগোল করতো, তখন সকল অপোজিশনকে বাধ্য হইতে হতো তার পাশে দাঁড়ানোর। কিন্তু সে কোনো শক্তিশালী প্রতিপক্ষকে বাঁচবেই না। তার এখানে কাজটা কি? তার কাজটা আমার কাছে মনে হয় এটা খুব সিগনিফিকেন্ট একটা ঘটনা। আপনারা দেখতে পেয়েছেন যে আবুল খায়ের গ্রুপের একটা সিগারেটের ব্র্যান্ডিং ডাকসুর কনসার্ট থেকে হয়েছে। তারপরে তারা দুঃখ প্রকাশ করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু ঘটনাটা খুব সিগনিফিকেন্ট কেন? কারণ যারা ক্যাম্পাসে ছোট ছোট ভেন্ডর হচ্ছে ধরেন ফেরি করে সিগারেট বা তাদেরকে একাধিক জায়গায় প্রশাসন এবং ডাকসুর পক্ষ থেকে শুধুমাত্র তাদের জিনিসপত্র কেড়ে নেয় না, শারীরিকভাবে হেনস্থাও করা হয়েছে। তাহলে এখানে আমরা খুব ক্লিয়ারলি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে যেই ছোট ছোট ব্যবসাগুলো আছে, যেটা ব্যক্তি উদ্যোগে নানান ফর্মে চলে, নানান প্রান্তিক মানুষজন করে, সেই ব্যবসাগুলোকে দূর করে বড় পুঁজির কাছে বিশ্ববিদ্যালয়ের যেই পপুলেশনটা সেটাকে এক্সপোজ করা। এখন ধরেন যতক্ষণ পর্যন্ত চারুকলার সামনে 20 টাকায় হচ্ছে আপনার চিকেন ফ্রাই পাওয়া যাবে, তখন পর্যন্ত ওখানকে KFC-কে ঢুকানো যাবে না। বা যখন পর্যন্ত TSC-তে চায়ের দোকানগুলো থাকবে ততক্ষণ পর্যন্ত ওখানে নেসকাফেকে বা হচ্ছে আপনার গ্লোরিয়া জিন্সকে ঢুকানো যাবে না। সো এই যে একটা লং টার্মের উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এটা একটা খুব লং টার্ম এবং হচ্ছে এবং আপনি দেখবেন যে তাদের যত ধরনের মানে ইতিবাচক প্রকল্প, সেটা হচ্ছে বিভিন্ন বাইরের কর্পোরেশন বা NGO বা এদের সাথে যোগাযোগ করা এবং যোগাযোগ করার মধ্য দিয়ে কোনো একটা বাইরের কোনো কিছু নিয়ে আসা। এখানে পাবলিক ফান্ডিং বাড়ানোর যে লড়াই, এই ইউনিভার্সিটিটাকে প্রাইভেটাইজ না রাখার যে লড়াই, সেই লড়াই তাদের কোনো বৃহত্তর পার্টিসিপেশন অতীতেও দেখা যায় না, এখনো দেখা যায় না। আচ্ছা, আমি আসবো আবার সিবগাতুল্লাহ, আপনার কাছে জিজ্ঞেস করি একটা প্রশ্ন, যে এই জুলাইয়ের অভ্যুত্থান মানে এত বড় আন্দোলন, এত স্যাক্রিফাইস, এত রক্ত, আমরা ছাত্রদের বেসিক্যালি এটা ছাত্রদের এখান থেকেই আন্দোলনটা শুরু, সেটা যে প্ল্যাটফর্মেরই আপনারা বলেন যে এখান থেকেই ক্রেডিট নিতে চান, কিন্তু যেই ছাত্রদের কাছ থেকে আমরা এত মধুর মধুর বাণী শুনতাম বা মানুষ নেমে আসছিল রাস্তায়, শেষ পর্যন্ত এত রক্ত গেল, এত প্রাণ গেল, সেই ছাত্রদের অনেককেই আমরা প্রশ্ন করেছি যে আপনি তো BCS একটা কোটা যাতে না থাকে এবং আপনি যেন আপনার অধিকারে চাকরি পান, আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি পান, সেই জন্যই তো আন্দোলন করছিলেন। সেই জায়গায় আপনি যদি এখন আবার সেই কোটা ফেরত যায়, কোটা তো নাই এখন, তাহলে আপনি চাকরি করবেন না রাজনীতি করবেন? তখন অনেকেই হাসছেন, আচ্ছা কি বলবো, কি উত্তর দেব। তার মানে এখন তারা সরাসরি রাজনীতিতে চলে গেছেন। এবং আমরা ক্যাম্পাসে এই পরিবেশটা দেখেছি যে যারা একটা সময় 2-5 হাজার টাকা টিউশনি করে বাড়ি থেকে টাকা না এনে চালাতেন, তারা হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করছে। মামার দোকানে, মামার নাম ভুলে গেছি আমি, নীল খেতে গিয়ে যেখানে 20 টাকা দিয়ে একবেলার খাবার খেতে এই ছেলে মেয়েদের, আমিও ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একটা কষ্টকর ব্যাপার ছিল, তাদের ওয়েস্টিনে খাবার খেতে আমরা দেখেছি, এই কালচারটা দেখেছি। এবং সেটা শুনতাম আমরা যে যত রকমের বদলি বাণিজ্য, যত রকমের নিয়োগ বাণিজ্য, যেহেতু ওই জায়গাটা ভ্যাকুয়াম ছিল, যেহেতু আওয়ামী লীগের ওখানে একটা বড় নিয়ন্ত্রণ ছিল, সেই জায়গাটায় ক্যাম্পাসের ছাত্রদের অনেকেই এই জায়গাটায় জড়িত ছিল। আপনি কি বলবেন যে সেই জায়গাটার এখনকার অবস্থাটা কি? জি, ধন্যবাদ আপনাকে। একটা বিষয় যে দেখেন, লেজুর ভিত্তির যে বিষয়টা আছে, যে একবারে জামাতে ইসলামের কোনো কর্মসূচি ইসলামী ছাত্র শিবির তো ক্যাম্পাসে বাস্তবায়ন করতেছে না, এটা হলো একটা ব্যাপার। পক্ষান্তরে আপনি দেখবেন যে ছাত্র দলের যদি কোনো কমিটি থাকে, অথবা দেখবেন যে আমরা কয়েক বছর আগে ফ্যাসিবাদী সময়ে দেখেছিলাম যে একজন সভাপতি ছিলেন শ্রাবণ ভাইদের যে কমিটি, এইটা হচ্ছে বিএনপির পেজে রিলিজ দিয়ে যে ছাত্রদলের এই কর্মীকে বহিষ্কার করা হবে, এরকম। কিন্তু ইসলামী ছাত্র শিবিরে এরকম না, কিন্তু ইসলামী ছাত্র শিবির জামায়াতের সিনিয়র নেতাদের ছবি টানায় সেখানে তারা কর্মসূচি পালন করেন না, সিনিয়র নেতাদের ক্যাম্পাসে এটা করেন, ক্যাম্পাসে। দেখেন ইসলাম, আমি আপনার সময় কথা বলি না, দেখেন ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে এ ধরনের কার্যক্রম করে না, যে বিএনপি যেমন
তারেক জিয়ার কর্মসূচি পালন করে ক্যাম্পাসে, তার জন্মদিন, তার অন্যান্য কিছু, এটা তো ইসলামী ছাত্র শিবির জামাতের কোনো নেতার এই ধরনের জন্মদিন অথবা এরকম কোনো কিছু পালন করেন। ইভেন ইসলামী ছাত্র শিবিরের যে কমিটি আছে, এই কমিটির পুরোপুরি সিদ্ধান্ত ইসলামী ছাত্র শিবির নিজেরাই নেয়, কোথায় কী হবে না হবে, কিভাবে কি হবে ইত্যাদি ব্যাপারগুলো। এটা হলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে ওনারা দেখেন মানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ব্যক্তি যার নাম হচ্ছে মায়েদ, যিনি হচ্ছে ডিপার্টমেন্ট অফ বাকশাল নামের, ডিপার্টমেন্ট অফ পলিটিক্স বা এরকম কোনো কিছু একটা নামে সে একটা পেজ চালাইছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এটা জানে, এটা একটা বট আইডি ছিল। আপনি যদি কাঠেল কেলা দেখেন, অন্যান্য অনেক ধরনের পেজ, এগুলো ছাত্রদল চালায়। এরপরে আপনি জাস্ট আপনাকে একটা বলি, এনসিপির একজন নেত্রী নাম হচ্ছে ডাক্তার মিতু আক্তার, আপনি জাস্ট তার প্রোফাইলে গিয়ে দেখবেন যে তাকে কি ধরনের নানা ধরনের কুরুচিপূর্ণ মেসেজ পাঠানো হয়েছে। এটা শুধু কিন্তু একবারে দলীয় নামের কোনো একজন ব্যক্তি তাকে এই মেসেজগুলো পাঠাচ্ছেন, তার পরিচয় প্রকাশ করা হয়েছে, এই জাতীয় ব্যাপারগুলো কিন্তু আছে। আরেকটা ব্যাপার যদি বলি যে খাবারের মানের কথা বললেন, অথবা দেখেন আপনি বলতেছেন যে কোনো কিছু করে নাই, আমি আপনাকে বলি যে ডাকসু দেখেন, ডাকসুর আপনি একটা হলে যাবেন, আগে যারা শিক্ষার্থী ছিল ডাকসুর আগে এবং ডাকসুর পরে, খাবারের দাম বেড়েছে না কমেছে? আপনি একটু খোঁজখবর নেবেন। খাবারের মান বেড়েছে না কমেছে? এটা কী জন্য হয়েছে? কারণ তারা নেগোসিয়েশন করেছে। এখন চাঁদাবাজির ব্যাপারটা নাই ক্যাম্পাসে, এবং ছাত্ররা যারা ব্যবসায়ী তারা তাদের মতো করে ব্যবসা করতে পারতেছে। ডাকসুর পক্ষ থেকে চাঁদাবাজি ক্যাম্পাসে নাই, যার ফলে শিক্ষার্থীরা কিন্তু এটা সুফল ভোগ করতেছে, যে তাদের খাবারের যে দাম ছিল এই দামটাও কিন্তু কমে এসেছে। এবং আপনি দেখবেন যে আলহামদুলিল্লাহ 5টি ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির তো বিজয় অর্জন করেছে। বিজয় অর্জন করার পরে ইসলামী ছাত্র শিবির কিন্তু এমন কখনো হয় নাই যে কোনো একটা ক্যাম্পাসে গেস্টরুম অথবা গণরুম প্রতিষ্ঠা করেছে। গেস্টরুম গণরুম প্রতিষ্ঠা করেছিল ছাত্রদল। 90-এর পরে আমরা দেখেছি বিএমপি যে একটা সুন্দর পরিবেশ ছিল, সবসময় ছাত্র সংসদ নির্বাচন হতো, বিভিন্ন দলের প্রার্থীরা এখানে বিজয়ী হয়ে আসতো, কিন্তু এই নির্বাচন বানচাল করেছে, ভণ্ডুল করেছে বিএমপির নেতৃত্ব। এই জায়গা থেকে কিন্তু ডাকসু দেখেন, আমরা কিন্তু জিতার পরেও ক্যাম্পাসে কোনো ধরনের নির্যাতন, নিপীড়ন ইত্যাদি ঘটনা ঘটে না। আমাদের বিরুদ্ধে এমনও ঘটেছে, দেখেন এখন ডাকসু আপনারা বলতেছেন সবাই যে শিবির এখন পাওয়ারফুল অথবা ডাকসু তারা চালায়, দেখেন গতকালকেও একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা দেখলাম যে আমরা যখন সবাই পুরো জাতি হা ভোটের পক্ষে, তারেক রহমান পর্যন্ত হা ভোটের পক্ষে এসেছেন অনেকদিন পরে হলেও, এই সময়টাতে আমরা দেখলাম যে একটা সংগঠন ইসলামী ছাত্র শিবিরের হা ভোটের যে ব্যানার ছিল এটা পর্যন্ত সরাই দিয়েছে। দেখেন ইসলামী ছাত্র শিবির কতটা গণতান্ত্রিক প্র্যাকটিস ক্যাম্পাসে করতেছে, শিবিরের বিরুদ্ধে শিবিরের ব্যানার খুলে ফেলতেছে, কিন্তু ইসলামী ছাত্র শিবির সেটা কি রাজু ভাস্কর্যের এখানে? রাজু ভাস্কর্যের এখানে কোনো সময় কোনো ব্যানার মানে আমাদের চোখে পড়ে নাই আর কি। বিভিন্ন জায়গায় ব্যানার আছে, এটা তো খোলার দায়িত্ব তাদের না, খোলার দায়িত্ব কর্তৃপক্ষের। কর্তৃপক্ষের মাধ্যমে খুলতে পারে। একটা ছাত্রদলের ব্যানার, একটা ছাত্রদল খুলেছে এটা না, আপনারা দেখেছেন? একটা ছাত্র এটা করেছে আপনার কি বলে, এটা হলো যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবে খুলতে পারে, কিন্তু একটা ছাত্র সংগঠনের তো এটা কাজ না যে অন্যের ব্যানার তারা খুলবে। আচ্ছা, এটা তো তাদের কাজ না। আচ্ছা, আমরা একটু জাতীয় রাজনীতির বিষয়ে আপনাদের নাসির আপনাকে দিয়ে শুরু করি এই বিষয়টা, যে বাংলাদেশে যাদের বয়স ধরেন, আমার ধারণা আপনিও সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান নাই নাকি? এখানে মনে হয় একজনও পায় নাই। আমার আনফরচুনেটলি আমি নিজেও দিতে পারি নাই, এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই জাতীয় সংসদ নির্বাচনে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে নির্বাচনটা সামনে আসলো, তো এই নির্বাচনে একটা বড় অংশই বলা হচ্ছে যে তরুণ ভোটার। এই তরুণদের আমরা রাস্তায় যেভাবে দেখেছিলাম, সেই প্রশ্নটা করেছি অবশ্য, রাস্তায় যেভাবে দেখেছিলাম তাদের নেতৃত্বে যখন মানুষ নামলো, সেই তরুণদের যে জন আকাঙ্ক্ষা, মানে এই দেশের প্রতি একটা ভালোবাসার বহিঃপ্রকাশ যেটা আমরা দেখলাম, এখন কি আবার মনে হচ্ছে যে তারা আবার সেই জায়গাটায় তারা মনে কষ্ট নিয়ে আবার সেই রাজনীতি বিমুখ হচ্ছেন, নাকি তারা এখন আবার সক্রিয় হচ্ছেন যে না আমার এগিয়ে আসা উচিত, ভোটের প্রতি তারা তাদের মমত্ব দেখাচ্ছেন? এটি খুবই আসলে সিগনিফিক্যান্ট। আমরা সবসময় ডিফাইন করি যে বাংলাদেশের এখন পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে 3 কোটি প্রায় 76 লক্ষ তরুণ ভোটার রয়েছে, প্রায় 4 কোটির মতো। সেই তরুণ ভোটাররা যাদের বয়স ধরেন, আমরা যদি আরেকটু ভালোভাবে বলি 18 থেকে ধরেন 35 বছরের মধ্যে, তারা গত 3টি জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিশেষ করে 14, 18, 24-এর গণতান্ত্রিক নির্বাচনের
বিপরীতে যে অগণতান্ত্রিক নির্বাচনগুলো হয়েছে সেই তরুণরাই তাদের নিজের জীবনের বিনিময়ে খুনি হাসিনাকে বিতাড়িত করেছে। সুতরাং আমি মনে করি পরিবর্তিত পরিস্থিতিতে তরুণরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু এখানে একটা ফ্যাক্ট রয়েছে, ফ্যাক্টটি হচ্ছে ধরুন যারা নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে, আপনি যেরকমটা বলছিলেন মেককে, যারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে ধরেন বিভিন্ন কথাবার্তা বলে, তারা কতদূর নতুন বন্দোবস্তের কথা বলে আসলে সামনে অগ্রসর হতে পেরেছে। ধরুন আমি এক্সাম্পল দিয়ে বলি, ধরুন শিবিরের এখনকার যিনি সভাপতি তিনি 3 মাস আগে যখন এনসিপির সাথে জামাতের এখনো জোটের বিষয়ে কথাবার্তা হয়নি, তখন তিনি 2 জন ছাত্র উপদেষ্টার কথা একদম স্পেসিফিক বলেছেন, জনাব মাহফুজ, জনাব আসিফ, জনাব নাহিদের কথা বলেছেন যে তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। এখনকার শিবিরের যিনি সভাপতি তিনি সেক্রেটারি থাকা অবস্থায় বলেছেন। দেখুন এখন সেই রাজনৈতিক দল যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, নতুন বন্দোবস্তের কথা বলে যারা উপদেষ্টা হয়েছেন, সেই রাজনৈতিক দলকে নিয়ে তো এখন জামাত ইসলাম নতুন রাজনৈতিক অ্যালায়েন্স করেছে। সুতরাং আমি মনে করি বিএনপির সাথেও করার কথা ছিল, হ্যাঁ ছিল, একটা নেগোসিয়েশন তো ছিল। বিএনপি হয়তো বেশি সিট ছাড়ে নাই, সেই কারণে তারা তাদের সাথেই গেছে নাকি? আচ্ছা, সেটা আমার অবগত না, আমি জানি না, এমনি শুনেছি আমি গণমাধ্যমে। তো আমি যেটি বাস্তবতা সেটি হচ্ছে ধরুন তরুণরা যে আশা ব্যক্ত করেছিলেন নতুন যে রাজনৈতিক দলের কাছে, সেটি আমি মনে করি শতভাগ পূরণ হয়নি। শতভাগ বলতে একদমই আসলে পূরণ হয়নি। তারপরেও আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমাদেরকে এগিয়ে যেতে হবে। গত 17টি বছর যে সরকারগুলো, বিশেষ করে খুনি হাসিনার যে সরকার ছিল, সে সরকারগুলো কোনোভাবে বাংলাদেশের মানুষের মালিকানাধীন কোনো সরকার ছিল না। সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে শত বাধা, ষড়যন্ত্র, প্রতিকূলতা কাটিয়ে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবে, যেখানে মানুষ তার নিজের ভোটাধিকারের ভিত্তিতে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। আমি সেটাতে অত্যন্ত আস্থাশীল। এখন তরুণরা, আমি মনে করি এটি আসলে একদম সুনির্দিষ্টভাবে বলা যাবে না যে তরুণরা সেই ভোটের জন্য কি আদৌ 100% মুখিয়ে রয়েছে কিনা, বা তারা একটু কি অভ্যুত্থানের পরে গত 1-1.5 বছরের রাজনীতির পরিক্রমায় তারা আর একটু পিছিয়ে পড়েছে কিনা, এটি আসলে নির্বাচন পরবর্তী সময়ে আসলে বোঝা যাবে বলে আমি মনে করি। তারপরেও আমি তরুণদের উপর আস্থা রাখতে চাই যে তরুণরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা নিশ্চয়ই তাদের ন্যায্য সুপরিকল্পিত মতামত দিবে বলে আমি বিশ্বাস করি। বেশিরভাগ ভোট কোন দিকে যাবে? আমি তো আশা প্রকাশ করতে পারি, ধরুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একাধিক সময়ে রাষ্ট্র ক্ষমতায় ছিল, তরুণদের ভোটাধিকার অতীতেও পেয়েছে। এখানে তরুণদের মধ্যে স্পেসিফিক রয়েছে, ধরুন বারবার শিবিরের পক্ষ থেকে ছাত্র সংসদ নির্বাচনের কথা বলা হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচনে তরুণরা তাদেরকে ভোট দিয়েছে, সেজন্য তরুণদের সকল ভোট তারা পাবে। এখানে আপনাকে একটি বিষয় আমরা একটু খেয়াল করতে চাই, পরিসংখ্যান ব্যুরোর হিসাবে যে 3,76,00,000 ভোটার তরুণ, সেখানে মাত্র 50 থেকে 52 লক্ষ ভোটার যারা হচ্ছে একদম শিক্ষিত বা উচ্চশিক্ষিত, বাকি 3 কোটি প্রায় 12 লক্ষ কিন্তু আধা শিক্ষিত, একদম শিক্ষিত নয় তরুণরা রয়েছে। সুতরাং তাদের ভোটও কি সেই গড় আনুপাতিকে জামাত পেয়ে যাবে এরকম তারা দাবি করে? আমি মনে করি এগুলোর আরও বিচার বিশ্লেষণ দরকার রয়েছে। তবে আমরা তরুণদের উপর আস্থা রাখতে চাই। আমাদের দল তরুণদের বিষয়ে নানা পলিসি মেজারমেন্ট করেছেন। আমি মনে করি সব কিছুর বিচার বিশ্লেষণ করে তরুণরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে ইনশাআল্লাহ আস্থা রাখবে। মেঘমল্লার বসু, নতুন দল ফর্ম চলছে, নতুন দলের কার্যক্রম নিয়ে নিশ্চয়ই আপনি অনেক ব্যস্ত। একটু বলবেন যে জাতীয় যে সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচন ঘিরে এখন পর্যন্ত যে উন্মাদনা, যেই জায়গাটায় থাকার কথা ছিল, ইলেকশন কমিশনের যে পরিমাণ শক্তি প্রদর্শনের কথা ছিল, লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা ছিল, আপনি কি এখন পর্যন্ত স্বস্তি প্রকাশ করেন কি? প্রথমত বলি যে আমরা রাজনৈতিক দল না, একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে এনপিএ, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন, প্রকাশিত হয়েছে। আমরা লং টার্মে একটা পলিটিক্যাল পার্টি তৈরি করতে চাই, কিন্তু আমরা বর্তমানে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম মাত্র। জি। আর আপনি নির্বাচন নিয়ে যে প্রশ্নটি করলেন, দেখুন বাংলাদেশে আসলে যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি গত 1.5 বছর ধরে অত্যন্ত ভয়াবহ। এই সত্য শুরু থেকেই কেউ স্বীকার করতে চাচ্ছে না, কারণ সকল কিছুতে বিষয়টি এরকম হয়ে গেছে যে একটা সমস্যা আমার দেশে চলছে, আমি সেই সমস্যা স্বীকার করব না, কারণ স্বীকার করলে আওয়ামী লীগের প্রোপাগান্ডা বিজয়ী হয়ে যাবে। এই ধরনের একটা খুবই বিকৃত রাজনৈতিক চিন্তা কিন্তু গত 1.5 বছর ধরে আমাদেরকে খুব একরকম গ্রাস করেছে। ধরেন বর্তমানে যেই ভদ্রলোক আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, একটা অভ্যুত্থানের পর 1.5 বছর এরকম একজন লোক কিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা থাকতে পারে, এটা আমার বোঝাপড়ার অনেক বাইরে। আচ্ছা, সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশনের হাতে যখন গেছে প্রশাসন,
তারপর থেকে তাদেরকে আপনি কি পজিটিভ রাখবেন নাকি নেগেটিভ বলবেন? আমি এখন পর্যন্ত খুব বিশেষ ডিফারেন্স দেখতে পাইনি। আমরা দেখতে পাই নাই যে আসলে নির্বাচন কমিশন খুব অথরিটি নিয়ে কাজ করছেন, যে আমরা মানে কি বলবো, এখন আমরাই সরকার বা মানে এই জিনিসটা আমাদেরই হ্যান্ডেল করার কথা, এটার অথরিটি অন্য কারণ নাই, ব্যাপারটা ওই রকম ভাবে হচ্ছে না আসলে। এবং আমরা দেখতে পেয়েছি যে আসলে ধরেন নির্বাচন কমিশন আসলে এই শেখ হাসিনা যাওয়ার পরের যে 1.5 বছর, সেটাতে আসলে কতটা স্ট্রেনথেন্ড হয়েছে, যে এই স্ট্রেংথের বলে আমি আসলে বলতে পারি যে আমার স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনই হোক, আমার ইন্টারিম গভর্নমেন্টের অন্যান্য স্টেক হোল্ডাররা যেমনই হোক না কেন, আমার নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র রোল গ্রহণ করে একটা খুব ভালো নির্বাচন দিবে। আমার কাছে মনে হয় 2-3টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়ারি আছে যেগুলো আসলে আমাদের একটু চিন্তা করা দরকার। নির্বাচনের অভ্যুত্থানের আগে 5ই আগস্টের আগেও প্রচুর পরিমাণে পলিটিক্যাল ভায়োলেন্স হয়েছে, জনগণের পক্ষ থেকে রাষ্ট্রীয় যে ভায়োলেন্স, সেই রাষ্ট্রীয় ভায়োলেন্সের প্রত্যুত্তর দেওয়া হয়েছে। কিন্তু 5ই আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত বা এই সময়টা, 5ই আগস্টের পরে শেখ হাসিনা পালানোর পরে যে থানাগুলো লুট করা হয়েছে বা যে জায়গাগুলোতে ফৌজদারি অপরাধগুলো হয়েছে, এই লুট করা অস্ত্রগুলো কোথায়? লুট করা অস্ত্র সাধারণ জনগণ নিতে পারে কোন জায়গায়, যে হচ্ছে আমি শেখ হাসিনাকে ফেলার জন্য, কিন্তু শেখ হাসিনা 5ই আগস্ট চলে গেছে। তাহলে 5ই আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত যেই অস্ত্রগুলো হয়েছে, বৈষম্য বিরোধী কারামুক্তি আন্দোলন, আমি যদি ভুল না করে থাকি নামটা, বৈষম্য মুক্ত কারামুক্তি আন্দোলন নামে বাংলাদেশে প্রচুর এস্টাবলিশড মানে কি বলবো ফ্যানাটিক, যাদের সাথে বিভিন্ন রকম জঙ্গিবাদী কার্যক্রমের সম্পর্ক আছে, এরকম বহু লোককে ছেড়ে দেওয়া হয়েছে। এখন এই যে ইলেকশনের টাইমটা, এই টাইমটা আমরা এমনি খুবই ভলেটাইল। সো এই সময় বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠী বলেন, দেশের মধ্যে বিভিন্ন রকম অন্তর্ঘাতমূলক গোষ্ঠী বলেন, তাদের নানান রকম ইন্টারেস্ট আছে যে কোনো ফর্মে এই যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, সেটাকে মানে ব্যাহত করা। তো আসলে আমার একটা আশঙ্কার জায়গা হচ্ছে যে আমরা যেই সমস্যাগুলো গত 1.5 বছরে সলিউশন করি নাই, সেই সমস্যাগুলো এই মুহূর্তে এসে আমাদেরকে নানান ফর্মে আক্রান্ত করে কিনা, এটা আমার একটা আতঙ্কের জায়গা। এবং যে কারণে আসলে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নাই, আমি অপ্রয়োজনে ওনার নাম তুলে নিয়ে আসি নাই। আমি বলার চেষ্টা করতেছি যে যখন আমাদের সিচুয়েশন এহেনো, তখন যদি আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলা হয় কোনো একটা বিষয় উত্তর দিতে, তিনি বলেন আমি এগ্রিকালচারের বাইরে অন্য কিছু নিয়ে উত্তর দিব না, সো সেটা তো আসলে খুব শঙ্কাজনক, এবং সেই শঙ্কাটা আমি বোধ করতেছি। আচ্ছা, সিবগাতুল্লাহর কাছে প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের বাকি আর মাত্র 11-12 দিন, এই 11-12 দিনে আসলে অনেক রকমের প্রস্তুতি সরকার নিচ্ছে, নির্বাচন কমিশন নিচ্ছে, এবং সেখানে এখন পর্যন্ত যেই ধরনের বোঝা যাচ্ছে, মাঠ থেকে যেই আভাস পাওয়া যাচ্ছে, কি মনে হচ্ছে শেষ পর্যন্ত সরকারে কারা যাবে, এবং প্রেডিকশন যদি শুনতে চাই যে কতগুলো সিট কারা পেতে পারে? জি, আমি আপনার আগের একটা প্রশ্ন করেছিলাম যেটা বলতে পারি নাই, এটা একটু কভার করে তারপরে এটাতে যাচ্ছি। যে আসলে আমরা ওই যে তরুণদের কথা বলতেছি, যে তরুণরা আসলে রাজপথে নামছিল চাকরির আন্দোলনে, পরে তো তারা ঘরে ফিরে গেল। কিন্তু এই জায়গায় আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা বাংলাদেশের তরুণরা মানে মারাত্মকভাবে তারা হচ্ছে মানে পলিটিক্যালি কনসিয়াস বলে আমার মনে হয়েছে আর কি, অনেক পলিটিক্যালি কনসিয়াস। কারণটা হলো যে দেখেন, 1 মাস কিন্তু দেশে কোনো আইন শৃঙ্খলা না, ডাকসু না, আমি জুলাই বিপ্লবের পরের কথা বলতেছি। এই সময়টাতে দেখবেন যে 1 মাস বাংলাদেশে কিন্তু কোনো আইন শৃঙ্খলা সেভাবে ছিল না। ঢাকার রাস্তায়, ভাইরা স্বীকার করবেন, ঢাকার রাস্তায় তরুণরা নেমে এসেছিল, তরুণীরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে অথবা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে, এটা কিন্তু আমরা দেখেছি। এরপরে আমরা যদি বিগত 16 বছরে আসলে তরুণরা কিন্তু পলিটিক্যালি কনসিয়াস ছিল। আপনি দেখবেন যে যখন আমরা, বিশেষ করে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, এটা তো আমরা সবাই ছিলাম, ছাত্র শিবির, ছাত্র দল সহ অন্যান্য মেঘমাল্লার দল সহ আরও যারা আছে, এই সময়টাতে দেখবেন যে সবাই কিন্তু সুযোগ খুঁজতো যে কিভাবে আমি রাস্তায় নামবো। এই সুযোগটা কিন্তু তারা হয়তো বা বিভিন্ন ভ্যাট বিরোধী আন্দোলন বলি অথবা কোটা বিরোধী আন্দোলন বলি, এরপরে জুলাইয়ের যে সুযোগটা আসছে, সুযোগটা কিন্তু কেউ হাতছাড়া করে না। এবং আমি মনে করি যে এখন তারা খুবই পলিটিক্যালি কনসিয়াস এবং তারা অবজার্ভ করতেছে সবকিছু, যে তারা কোন দিকে যাবে। এই জন্য আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলো আরেকটু সচেতন হওয়া দরকার, তরুণদেরকে অ্যাড্রেস করা দরকার, তারা কি চাচ্ছে সেই চাওয়াটা। বিভিন্ন রকমের প্রেডিকশন তো আসলে অনেক কিছু হতে পারে, যেহেতু ভোটের মাঠ, তো আমরা মনে করছি যে যেহেতু আমাদের যেটা সবচেয়ে বড় অর্জন হতে পারে এই নির্বাচনে, সেটা হচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা বিজয়ী হোক, সেটা যেই হোক না কেন, যে কেউ হতে পারে। এখন তো দুইটা দল বাংলাদেশে আছে, হয় জামাত নেতৃত্বে 11 দলীয় জোট যাবে অথবা বিএনপির নেতৃত্বে আরেকটা দল আসবে, মানে দুটারই ক্ষমতায় যাওয়ার চান্স তো আছে। এই জায়গা থেকে আমি মনে করি যে 11 দলের ক্ষমতায় যাওয়ার চান্স বেশি। সিট কতগুলো কে পেতে পারে? এছাড়া
পেতে পারে, 151টা পাইতে পারে অথবা তারও বেশি পাইতে পারে, কম বেশি হতে পারে। তবে আমার মনে হয় BNP জোট যে কতগুলো জনগণকে সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত, BNP তারা জোট কিভাবে কতগুলো নেবে পেতে এটা আমরা পারে? দেখব। বিএনপি জোট তাদের মতো করে পেতে পারে, এটা যে কোনো ধরনের সিটি তারা পেতে পারে, যে কোনো বিলো ধরনের 150ও পেতে পারে অথবা অন্য কোনো 100ও পেতে পারে। মানে এটা তাদের অ্যাক্টিভিটিসের উপর নির্ভর করে। নির্বাচনটা কি সামনের যে হাড্ডাহাড্ডি সময়টা হতে আছে যাচ্ছে নাকি সময়টাতে কেউ, তারা কিভাবে নির্বাচনটা কি রকম হতে যাচ্ছে, হাড্ডাহাড্ডি নাকি নির্বাচন এখন পর্যন্ত নির্বাচনের যেটা বেশ কয়েকটা সহিংসতার খবর এসেছে, আজকেও যেমন কিছু সহিংসতার ঘটনা এসেছে। একটা নির্বাচন যেহেতু হয় অনেক দিন পরে, নানা ধরনের ঘটনা তো থাকেই। তবে আমাদের যেটা প্রত্যাশা সেটা হচ্ছে যে আরও যদি পরিবেশটা সুন্দর থাকতো, আইন শৃঙ্খলা আরও নিয়ন্ত্রণে থাকতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে বিভিন্ন স্থানে হামলার ঘটনা করতেছে। সবচেয়ে আতঙ্কের ব্যাপার হচ্ছে নারীরা হামলা শিকার হচ্ছে, এবং বিএনপির বিভিন্ন মানে পর্যায়ে নেতৃবৃন্দের দ্বারা। এবং আমরা মির্জা আব্বাসের একটা বক্তব্য দেখলাম যে যারা পর্দা করে অথবা যারা বোরখা পরে তাদের বিরুদ্ধে উনি একটি বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশে অনেক বেশি বোরখা বেড়ে গেছে, কেন বাড়ছে এটা নিয়ে সে প্রশ্ন করেছেন। আরেকজন নেতাকে আমরা দেখলাম যে উনি একটু প্রশ্ন করেছেন যে কাপড় খুলে নেওয়ার কথা উনি বলেছেন তার একটা নির্বাচনী সভায়, যার ফলে আমরা একটু এগুলো নিয়ে একটু আতঙ্কিত ফিল করছি, বিশেষ করে আমাদের নারীরা। আচ্ছা, তো এটা যদি একটু এনশিওর করা যায় যে না, আমরা সবাই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো, এটাই তো আমাদের চাওয়া। আসলে এটা বিএনপিরও চাওয়া, জামাতে ইসলামের চাওয়া, এরপরে ভাইদের যে নতুন প্ল্যাটফর্ম, আমরা তো এটাই চাই যে একটা গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ প্রবেশ করবে। আচ্ছা আচ্ছা, এই জাতীয় ব্যাপারগুলো আছে। নাসিরের কাছেও একই প্রশ্ন, প্রেডিকশন শুনতে চাই। শেষ পর্যন্ত এই ভোট সব ঠিকঠাক হয়ে গেলে নির্বাচনের সময় এখন পর্যন্ত বাংলাদেশের অনেকেই, গতকালও যখন আমরা আলোচনা করছিলাম, আলোচকরা বলছিলেন যে বাংলাদেশের যে কালচার, সহিংসতা, হালকা হুমকি ধামকি, এটা এখন পর্যন্ত ওকে চলে আর কি। শেষ পর্যন্ত যদি এরকমই থাকে, ভোট হয় 12 তারিখে, কয়টা সিট পেতে পারে বিএনপি? প্রথমত হচ্ছে সিবগাতুল্লাহ উনি অনেকগুলো বিষয় বলেছেন। মির্জা আব্বাস সাহেব এরকম বক্তব্য আমি সারাদিনে আজকে অনলাইনে ছিলাম, আমার চোখে পড়েনি, আপনার পড়েছে। আমার একদম এরকম একটি ঘটনা ঘটলে শিবির তো এত আইডি আরও বেশি ফোকাস করতে বা দেখতে, আমার মনে হয় এটা উনি আরেকটু না উনি আমি দেখি নাই, আপনি জানেন। আমি যেটা আসলে গুরুত্বপূর্ণ মনে করি সেটি হচ্ছে, দেখুন গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ। যদি 14, 18, 24-এ মানুষ ভোট দিতে পারতো, তরুণরা ভোট দিতে পারতো, তাদের সরকার যদি রাষ্ট্র ক্ষমতায় থাকতো সেই সময় 24-এ, তাহলে আমি ব্যক্তিগতভাবে সবসময় মনে করি 24-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটই তৈরি হতো না। অর্থাৎ তরুণরা তাদের ভোটাধিকার দিতে পারেনি, তাদের সরকার ছিল না, সেই জন্য সেই সরকারও তরুণদের হচ্ছে যেই মনোবল বা তরুণরা কি চাচ্ছে সেটিও বুঝতে পারেনি, সেজন্য গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছে। সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে তরুণরা ভোট দিবে, এটি আমি প্রত্যাশা করি। যে আমি এবং আপনার মাধ্যমে মনে করি যে তরুণদের ভোটাধিকার প্রয়োগ করা উচিত, এটা একটা বিষয়। আর আরেকটি বিষয় যেটি আপনি বললেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি ভোটের এখনো পর্যন্ত সার্বিক পরিস্থিতি আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে। কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে, এটি যেমন শেরপুরে ঘটনা ঘটেছে, সেখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি ঘটনার শুরুটা জামাত ইসলাম অন্যভাবে হয়তো হ্যান্ডেল করতে পারতো। নিশ্চয়ই বিএনপিরও দোষও রয়েছে, কিন্তু জামাত ইসলাম যদি সেই রাস্তা দিয়ে মিছিল না নিয়ে যেত, যদিও বিএনপির পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে, এমনকি জামাত ইসলামের নেতৃবৃন্দ পা ধরতে বলা হয়েছে যে আপনারা পা ধরছি আপনারা এখান দিয়ে যাবেন না, তাহলে হয়তো এরকম সহিংসতা হতো না। কিন্তু যেটি হয়েছে এটি নিশ্চয়ই দুঃখজনক এবং নিশ্চয়ই এরকম ঘটনা কোনোভাবে কাম্য না। তারপরেও আমি এখনো পর্যন্ত মনে করি, মানে ধরুন আজকের দিন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি বেশ সন্তোষজনক। দু একটি ঘটনা ঘটলেও এটি কোনোভাবে প্রত্যাশিত না। শেষ পর্যন্ত রেজাল্ট কি হবে? আমি খুবই আশাবাদী যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে খুব ভালোভাবে ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতায় আসবে। আমি প্রেডিকশন করতে চাই না, কারণ এখনও যেহেতু ক্যাম্পেইন চলছে। তবু ধারণা কি? তাও দেখুন আমাদের বিভিন্ন জায়গায় যেহেতু এখনও কিছু বিদ্রোহ প্রার্থী রয়েছে, আলাপ আলোচনা চলছে তাদের সাথে দলের, সুতরাং আমি একটা বিষয়ে প্রায় নিশ্চিত যে ইনশাল্লাহ বিএনপি বিপুল ব্যবধানে হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং সরকার গঠন করবে। আসলে ঠিক কত আসন পাবে এরকম বিষয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে না আমার কাছে মনে হচ্ছে না ইনশাল্লাহ, এরকম কোনো পরিস্থিতি ঘটবে না। একই প্রশ্ন না, কিন্তু ধারণা কি নির্বাচন কেমন হতে যাচ্ছে, সেই নির্বাচনে ভোটের
এই যে ডাকসু বা জাকসু অথবা এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই জায়গার যে ভোটের কোনো প্রভাব বা এই ধরনের কোনো কিছু আসলে জাতীয় নির্বাচনে কি পড়বে আসলে শেষ পর্যন্ত? দেখেন আসলে ঢাকা মানে ছাত্র সংসদ নির্বাচনগুলোর কনস্টিটুয়েন্সি কত 40,000 ম্যাক্সিমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় 40,000। আমরা যখন আসলে এরকম কোটি কোটি মানুষের কনস্টিটুয়েন্সির কথা বলছি এবং যারা 18-20 বছরে ভোট এটাও তো দেয়নি, একটা প্রতিনিধিত্ব, এরা সারা বাংলাদেশ থেকে আসা, এদেরও আসে family কিন্তু এটা আছে। একটা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন আছে, এখানে একটা ইকো চেম্বার আছে, অনেক বিষয় আছে এরকম। মানে একটা জাতীয় নির্বাচন যখন হয় সেখানে মানে কত 12 কোটি প্লাস ভোটার, তো সেই রকম একটা জায়গায় আসলে আপনার এই জাতীয় গণিতের মধ্যে দিয়ে করা সম্ভব না। আমি যে কারণে বলতেছি যে আমার পক্ষে কোনো প্রেডিকশন করাই সম্ভব না, তার কারণ আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে আপনারা সবাই এরকম প্রেডিকশন করতেছেন কিভাবে এত নিশ্চিতভাবে। মানে যেখানে 18-20 বিভিন্ন বছর রকমের ধরে জরিপের ফলাফল যে আসছে, আজকে একটা জরিপের ফলাফলে দেখলাম সেখানে তারেক রহমান 47% বেশি মানুষ মনে করে তারেক রহমান সামনের দিনের প্রধানমন্ত্রী। আবার ডক্টর শফিকুর রহমানকে মনে করেন সম্ভবত দেখলাম কত 26 বা 17 মেবি 17% মানুষ। আবার 22% মানুষ তারা কোনো সিদ্ধান্তের জায়গায় যায় নাই। তো এই ধরনের জরিপ কি আপনার কাছে মনে হয় যে এটা আমার কাছে এই জরিপগুলোকে খুবই প্রবলেমেটিক মনে হয়। মানে এই যে জরিপের যে এই মানে নির্বাচনের ঠিক আগে এটা পারসেপশন তৈরি করার একটা মেশিনের কাজ করে আর কি। এবং আপনি একটু মানে সংখ্যাগুলো দেখার পরে মানে কোন জরিপটা কত সংখ্যা কি বলছে এটা দেখার পরে একটু খুঁজে খুঁজে জরিপটা কারা ফান্ড করছে গেলেই খুব ক্লিয়ার লাইন বোঝা যায় আর কি, যে হচ্ছে যে এগুলো বেসিকলি মানে ওই একটা পারসেপশন তৈরির কাজটাই এক ধরনের একটা সফিস্টিকেশনের মধ্য দিয়ে করার মধ্য দিয়ে হয়। যেমন মাঝখানে মানে এরকম অনেক থিঙ্ক ট্যাঙ্ক যে যারা হচ্ছে ডাকসুর আগে এরকম অনেক জরিপ টরিপ হয়েছে। সো আমার ক্ষেত্রে যেই জরিপের পরিসংখ্যানগুলো সেগুলো একেবারে মেলে টেলে নাই। সো আমার খুব বেশি ভরসা আছে এদের উপর এমন না। কিন্তু আমি যেটা আসলে বলতে চাই কিন্তু সেটা কোন হচ্ছে জরিপ কাদের যেন একটা জরিপ মিলে গেছিল, আমি জানি না, তখন narrative-এর জরিপ নিয়ে অনেক কথা হয়েছিল। ছাত্রশিবিরকে বেশি দেখানো হয়েছিল এবং সেটাও কি ফান্ডেড কিনা আমি জানি না, কারো ফান্ডেড কিনা। এই ধরনের জরিপ অবশ্য বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো জরিপের উপর ওইভাবে ভরসা করা সেটা এর আগে হয় নাই। যেহেতু আমেরিকার নির্বাচন দেখে আমরা অভ্যস্ত এবং সেখানে বিভিন্ন রকমের বিভিন্ন সময়ে জরিপ কাজ চালানো হয় এবং সেগুলো অনেকটা মিলেও যায়, সেই কারণে আধুনিক সময়ে বাংলাদেশেও এই ধরনের কোনো কিছু হচ্ছে কিনা। আসলে প্রথম কথা হচ্ছে বাংলাদেশে আপনি এখন পর্যন্ত পলিটিক্যাল ওপিনিয়ন যখন কারো কাছ থেকে নিচ্ছেন সে আপনাকে ঠিক ওপিনিয়নটা দিচ্ছে কিনা এটা বলা খুবই মুশকিল। কারণ গ্রামাঞ্চলে এখনও আসলে আপনার মানে বিভিন্ন রকম শক্তিশালী গ্রুপগুলোর পক্ষে আমি রাজনৈতিকভাবে নাই এ কথাটা মানুষ জরিপের কাছে বলতেও এক ধরনের ভীতি অনুভব করেন। কাজে আসলে জরিপগুলির সাথে বাস্তবতার কতখানি মিল হবে আমি জানি না। আমার ধারণা হচ্ছে যে মানে নির্বাচনের যে আগ মুহূর্ত সেই আগ মুহূর্ত 3-4 দিন আগে হয়তো মানে আমরা টের পাওয়া শুরু করতে পারি যে হচ্ছে যে মানে কোনো দিকে একটা ভালো অবস্থানে ভোট সুইং করা শুরু করেছে কিনা, বা ভালো মানুষ আরো প্রকাশ্যে বলা শুরু করতে পারে যে তারা কোন পক্ষে অবস্থান করছেন। তবে মানে যেটা খুব গুরুত্বপূর্ণ হওয়া এই মুহূর্তে সেটা হচ্ছে যে এই সময় থেকে শুরু করে পরবর্তী সময় নির্বাচনটা শেষ হওয়া পর্যন্ত যে ভায়োলেন্স, সেই ভায়োলেন্স কতখানি কন্ট্রোলড থাকবে তার উপর নির্ভর করবে আসলে পরবর্তীতে সরকারে যেই আসুক না কেন সে সরকারটা চালানোর মতো কতখানি স্পেস এবং স্কোপ পাবে। কারণ যদি আসলে একটা কথার কথা যে নির্বাচনের মতো নির্বাচন হলো কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে সহিংসতা হলো, তাহলে যেই সরকারটাই নির্বাচিত হোক না কেন তাকে ওই প্রথম দিন থেকে ওই সহিংসতা দমন এবং ওই সহিংসতার পথ থেকে কিভাবে বের হয়ে আসা যায় সেই দিকে ফোকাস করতে হবে আপনার দেশ গঠনের জায়গা থেকে না চিন্তা করে। আর যেখানে সবগুলো রাজনৈতিক পক্ষের দায়বদ্ধতার জায়গা আছে, এখানে জনগণের সচেতনতার জায়গা আছে, যে যাতে করে এখানে মানে কোনো ধরনের সহিংসতা ছাড়া একটা ট্রানজিশন অফ পাওয়ার এটা যেই পক্ষই জিতুক না কেন সেটা ঠিকঠাকভাবে হয়। আচ্ছা, ছোট আমাদের হাতে সময় কম, যদি ছোট্ট করে তিনজনের কাছ থেকে শুনে গণভোট নিয়ে আপনারা আসলে তরুণরা কি ভাবছে মেঘমল্লার দিয়ে শুরু করি। আমি গণভোটের যে প্রক্রিয়া এই প্রক্রিয়া নিয়ে খুবই স্তম্ভিত। কারণ সরকারের পক্ষে এরকম করে ক্যাম্পেইন করা এটা কিভাবে করবেন। আমি ধরেন ইংল্যান্ডের রেফারেন্ডাম দেখছি, ব্রেক্সিট, বা আমরা অন্যান্য বিভিন্ন দেশের রেফারেন্ডাম দেখছি। রেফারেন্ডাম হলে রেফারেন্ডামের দুইটা সাইডকে সমান সুযোগ দেওয়ার ব্যবস্থা করে দিতে হয় এবং তারা দুইটা সাইডই যেন নিজেদের আর্গুমেন্টগুলো একদম ঠিকঠাকভাবে রাখতে পারে, সেগুলো যেন সকল পক্ষের সকল মত শোনার পরে জনগণ ইনফর্ম ডিসিশন নিতে পারে সেটা নিশ্চিত করতে হয়। এই গণভোটে কি আছে এখন পর্যন্ত গভর্নমেন্টের আপনি দেখছেন এমন কোনো ভিডিও যেটা একটা কৃষক বা শ্রমিকের কাছে এটা ক্লিয়ার করতে পারে যে সংস্কার প্রস্তাবগুলোতে কি আছে? সবাই মিলে যে হ্যাঁ ভোট চাওয়া হচ্ছে সংস্কার প্রস্তাবগুলোর পক্ষে আমিও, কিন্তু এটা যে প্রক্রিয়াটা হচ্ছে এই প্রক্রিয়াটা আসলে ইন দ্য কামিং ইয়ার্স 5 বছর 10 বছর পরে এটাকে আমি আসলে একটা গ্রহণযোগ্য ভোট বলে চালাতে পারবো না। এবং আমার কাছে মনে হয় আরেকটা খুব গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট আছে এখানে, যদি গণভোটটা হ্যাঁ পাস হয় তাহলে তো পরবর্তীতে সংবিধান সংস্কারের জন্য গণভোটকে ব্যবহার করা যাবে।
আমি যদি ভুল না করে থাকি, যে গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংস্কার করা যায় পরবর্তীতে। এখন সেই গণভোটকে যদি এই গণভোটের রেফারেন্স হিসেবে ধরা হয় যে এরকম একটা পক্ষেরই প্রচারণা, স্যার একটা পক্ষকে প্রচারণাই করার কোনো, মানে কেউ প্রচারণা করলে সেটাকে ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে, তাহলে এখানে ভোটটা কোথায় হচ্ছে, মানে এখানে দুইটা পক্ষের কথা সমান শোনা হলো কোথায়? সো এইটার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা নিয়ে আমি খুবই সন্দিহান, এবং আমি একটা প্রেডিকশন করি আজকে, সেটা হচ্ছে যে সকল রাজনৈতিক পক্ষ যারা প্রকাশ্যে ইয়েতে আছে তারা সবাই হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করতেছে। একটু আগে ভাই বলছে যে আমরা সারা দেশে এটার পক্ষে আছি। আমার ধরেন আপনি যখন ভোট ট্যালি দেখবেন যে একটা সিগনিফিক্যান্ট অংশ মানুষ না এর পক্ষে ভোট দিবে, এবং এই ঘটনাটা ঘটা অভ্যুত্থানের সব থেকে বড় ট্র্যাজেডিটা হবে। সংস্কারের পক্ষে সবাই ছিল 5ই আগস্টের পরে, কিন্তু সংস্কার প্রক্রিয়াকে যেভাবে হ্যান্ডেল করা হয়েছে এবং সংস্কারের প্রক্রিয়া থেকে জনগণকে যেভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা হয়েছে, তার একটা খুব নেগেটিভ রিয়াকশন হয়েছে। সিবগাতুল্লাহ কি মনে হয়? আমার মনে হয় যে হ্যাঁ ভোট তো মানে বাংলাদেশের আমরা যে একটা নতুন ধারায় প্রবেশ করতে যাচ্ছি, এটার জন্য হ্যাঁ ভোটটা খুবই জরুরি। বিশেষ করে অনেকগুলো সংস্কার বাংলাদেশে এই মুহূর্তে জরুরি। বিগত 16 বছরে যে ধরনের সমস্যাগুলো আমরা ফেস করে এসেছি, রাজনৈতিক দলগুলো বসে সেগুলো ফিক্স করার চেষ্টা করেছেন, এবং সরকারের পক্ষ থেকে সবার সাথে আলাপ আলোচনা করে, দীর্ঘ আলাপ আলোচনা করে তারা আসলে প্রস্তাবনাটা ফাইনাল করেছেন। এই জন্য আমি মনে করি যে এই সংস্কারটা এই মুহূর্তে জরুরি। আমাদের দেশে যখন সাংবিধানিক সংকট তৈরি হয়েছিল নানা সময়ে, আমরা যদি জিয়াউর রহমানের কথা বলি, উনি যখন ক্ষমতায় এসেছিলেন পরবর্তীতে উনি কিন্তু হ্যাঁ ভোটের মাধ্যমে উনি একবারে সরকারিভাবে ক্যাম্পেইন চালিয়ে এসেছিলেন। এই ব্যাপারটা কিন্তু ছিল। এছাড়া আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে জুলাই বিপ্লবে অলরেডি আমাদের যারা রাস্তায় নেমেছে, অসংখ্য ভাই আমাদের শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের একটা চাওয়া যে এদের জীবনের মূল্য তো আসলে এত ঠুনকো না। শহীদ আনাসের চিঠি যদি আমরা দেখি, এরপর অন্যান্য জায়গাগুলোতে যদি বিগত 16 বছরে আমরা যে রাজনৈতিক একটা সহিংসতা দেখেছি, এই যে প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে, এগুলোর মাধ্যমে এই সহিংসতাগুলো দূর করার কথাই বলা হয়েছে। তত্ত্বাবধায়ক সহ অন্যান্য সুতরাং এই প্রক্রিয়াটাও ঠিকই আছে, এই প্রক্রিয়া ঠিক আছে, এবং এটা আসলে অবশ্যই হওয়া দরকার। জুলাই বিপ্লবের জন্য সংবিধান আমাদের যে সংশোধনী আছে এগুলো এনশিওর হওয়ার জন্য। আমি আমাদের দল যেহেতু গতকালই, এর আগেও আসলে সিদ্ধান্ত হয়েছিল যে হ্যাঁ ভোটের পক্ষে থাকবে। গতকাল আমাদের চেয়ারম্যান একদম জনসমাবেশে বলেছেন হ্যাঁ ভোটের পক্ষে, কিন্তু কিছু বিষয় একটু রয়েছে। ধরুন জামাত ইসলামের আমির নোয়াখালীতে জনসমাবেশ করেছেন, খুব ইন্টারেস্টিং আপনাকে বলি। তিনি সেখানে বলেছেন যে নোয়াখালী, উনি রাষ্ট্র ক্ষমতায় গেলে নোয়াখালীকে আলাদা বিভাগ করবে, কিন্তু জুলাই সনদে বলাই হয়েছে যে যদি হ্যাঁ ভোট বিজয়ী হয় সেখানে দুইটি বিভাগ করা হবে, একটি ফরিদপুর আর একটি হচ্ছে কুমিল্লা বিভাগ। এবং সেখানে কুমিল্লা বিভাগের কথা স্পষ্টত বলা হয়েছে যে কুমিল্লা বিভাগের মধ্যে নোয়াখালী থাকবে। এখন দেখেন জামাত ইসলামের আমির গতকাল নোয়াখালীতে বললেন যে আলাদা হচ্ছে নোয়াখালী বিভাগ হবে। এখন ধরেন হ্যাঁ ভোট বিজয়ী হলো, তাহলে জামাত ইসলামের আমির করবেনটা কি? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সময় নেই, আরো অনেকগুলো দেওয়া যেত। না উনি এটাই বলেছেন, জুলাই সনদে এটাই বলা আছে যে কুমিল্লা বিভাগ হবে, ফরিদপুর বিভাগ হবে, এবং কুমিল্লা বিভাগের মধ্যে নোয়াখালী জেলাও থাকবে। তাহলে উনি গতকাল বললেন নোয়াখালীতে গিয়ে বললেন নোয়াখালী আলাদা বিভাগ হবে, তাহলে আসলে কোনটা হবে? আমি মনে করি যে সরকার এটা আরো অনেক বেশি স্পেসিফিক এবং আরো অনেক বেশি ক্লিয়ার করতে পারতো। ম্যাক যেরকম বলেছেন যে এখানে সরকারই আসলে একটা লেজেগুড়ি অবস্থা করে ফেলেছে, এবং অনেককে মনে করছে আমি তো বলছি হায়ের পক্ষে না, আপনি এরকম বলছেন কেন? আমি তো বলছি হায়ের পক্ষে, কিন্তু সরকার এই ম্যানেজমেন্টটা আরো অনেক বেশি অয়েল অর্গানাইজ করতে পারতো। সরকার এখন কাউকে আসলে বিপক্ষে করে ফেলছে, এবং এমনকি আমাদের দল প্রথম থেকে বলেছে আমরা হায়ের পক্ষে, কিন্তু শিবিরের বট আইডি, জামাত ইসলামের বিভিন্ন আইডি থেকে বিভিন্ন প্রোপাগান্ডা করা হচ্ছে যে বিএনপি বোধহয় না এর পক্ষে। এমনকি আমাদের দলের চেয়ারম্যান গতকাল বলার পরে তারা বিভিন্ন মিম বানাচ্ছে শিবিরের আইডি থেকে যে তারেক রহমান হায়ের পক্ষ হইলো, নেতাকর্মীরা মনে মনে না এর পক্ষে। এই যে বিভ্রান্ত করা হচ্ছে স্বয়ং জামাত ইসলামের মতো এরকম একটি রাজনৈতিক দল থেকে। মেঘ যেভাবে বললেন কিছুটা যে নায়ের পক্ষে ভোট পড়ে যেতে পারে অনেক, এরকম মনে হয়? এটা আমি এখনো সেভাবে আমার ধারণা নেই, তবে আমরা মনে করি যে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হলে অবশ্যই হ্যাঁ ভোটের পক্ষে থাকা উচিত। তবে সরকার এই বিষয়ে আরো অনেক বেশি ম্যানেজমেন্ট আরো বেশি ভালো করতে পারতো বলে আমার মনে হয়। মেঘ কিছু একটা বলতে চাই, আমরা এটা দিয়ে শেষ করব। মুশকিলটা হচ্ছে যে সংস্কারের যেসব প্রস্তাবগুলো, সেই প্রস্তাবের মধ্যে অনেক ভালো ভালো কথা লেখা আছে। আমাদের এখানে লেখা আছে যে 100 পর্যন্ত উন্নীত করা হবে নারী সাংসদদের সংখ্যা। তো যখন আমি দেখি যে ভাইদের যে 11 দলীয় জোটের ক্যান্ডিডেট, সেই 11 দলীয় জোটের ক্যান্ডিডেট মনীষা চক্রবর্তীর সাথে এক জায়গায় দাঁড়াইতে পারতেছে না, তখন আমি কিভাবে বিশ্বাস করব যে হচ্ছে আসলে 100 সিট হবে না? 11 দলের ক্যান্ডিডেট না,
আচ্ছা তাহলে যদি হয়তো তাহলে আমি মানে ভুল বলতেছি, মানে আপনার ধরেন উনাদের শুধু 11 দলীয় জোটের না, আমি দেখতে পাচ্ছি যে রাজনৈতিক পক্ষগুলোর কেউই এখন পর্যন্ত নারীদের যে 5% আপনার আসন, সেই 5% আসনও এনশিওর করেন নাই তাদের যেই মানে তাদেরকে তারা নমিনেশন দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই প্রক্রিয়ার মধ্যে যারা এই প্রক্রিয়ার অংশ, তারাই যখন আমাকে আবার বুঝাচ্ছেন যে তারা অবশেষে 100 জনে উন্নীত করবেন, এটা আসলে সাধারণ জনগণ হিসেবে আমার বিশ্বাস করার কারণ কি? আমার মনে হয় সংস্কার প্রক্রিয়া নিয়ে গোটা আলোচনাটা এখানেই ফিরে আসে যে এখানে পাবলিকের শেষমেশ পার্টিসিপেশন কত। আচ্ছা, অনেক